ঘটনার পিছনে অনেক ঘটনা থাকে। আজকে এমন ঘটনা কার জীবনে ঘটেছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার জীবনে ঘটেছে। সেটা মাত্র আমি পরিস্থিতির শিকার। আমি বুঝতে পারিনি পরিস্থিতি আমাকে এতটাই এতটাই আমাকে এভাবে ছন্নছাড়া জীবন করে দেবে। পরিস্থিতির জন্য আজকে আমি নিজেকে কোথায় নামিয়ে নিয়েছি সেটা আমি নিজেও এখন ভাবতে গেলে শরীরের পশমগুলো শিউরে ওঠে। আমি কখনো কল্পনা করতে পারিনি আমার দ্বারা এগুলো সম্ভব। কখনো ভাবতে পারিনি এটাও আমি করতে পারবো। কিন্তু মানুষ পারে না এমন কোনো কাজ নাই। অসম্ভবকে সম্ভব করা আসলেই সম্ভব। দাম্ভিকতা দিয়ে কখনো জীবন চলে না। দাম্ভিকতার ফল যে সবসময় সুফল বয়ে আনে না। একটা কথা মনে রাখবেন, অহংকার যত করবেন, অহংকার হচ্ছে পতনের মূল। এটা সবথেকে সত্য কথা। কল্পনার বাহিরে ছিল আমার জীবন। আমার জীবনের কল্পনাগুলো একেবারে স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্নগুলো যে হুট করে দুঃস্বপ্ন হয়ে গেল, এটা ভাবতেই অবাক হয়ে যাই আমি। কখনো ভাবতে পারিনি যে এমন ঘটনা আমার সঙ্গেও ঘটবে। আসলে বিয়ের বিয়ের 7 বছর সংসার শেষ করে 8 বছরেই যখন পৌঁছেছিলাম, তখন বুঝতে পারিনি যে এমন ঘটনাও ঘটতে পারে আমার সঙ্গে। আল্লাহর কি নির্মম পরিহাস! এই জন্য আল্লাহ পাক বলেন, কখনো হিংসা করো না, এমন কিছু করো না যাতে তুমি ওই পরিস্থিতিতে তোমার যেতে হয়। কি জানেন, আসলে এমন এমন কিছু মানুষ আছে পৃথিবীতে যারা কখনো কল্পনাই করতে পারে না যে আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যেতে পারে। পৃথিবীতে সবথেকে মেয়েদের বড় সম্পদ হচ্ছে, আমরা জানি, সেটা হচ্ছে হাজবেন্ড। সেই হাজবেন্ডকে নিয়ে এত অহংকার, এত দাম্ভিকতা, এত কিছু কি দরকার ছিল, তাই না? জীবনটা যেখানেই ছোট্ট, সেখানে স্বপ্ন অনেক বড় বড় করে দেখি, অনেক বড় বড় কথা বলি। স্বপ্ন মাঝে মাঝে কিন্তু দুঃস্বপ্ন হয়ে যায়। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। মোটামুটি আমার ভালো একটা পরিবারে বিয়ে হয়েছে। আমার হাজবেন্ডও ভালো একটা চাকরি করে। কিন্তু ওই যে অহংকার হচ্ছে পতনের মূল। সেই অহংকারটা আজকে আমার জীবনটা দুর্বিষহ করে দিল। আমি একদিন ভুল করে বলে ফেলেছিলাম, আমার মতো ভাগ্যবতী মনে হয় এই পৃথিবীতে আর কেউ নাই। এই যে কেন ভাগ্যবতীর কাহিনীটা পড়ে সেটা শুনলে তো পুরো অবাক হয়ে যাবেন। কিন্তু একটা কথা বলে রাখি, একটুও কিন্তু কষ্ট পাবেন না। আর জানি চোখ থেকে পানি না আসে, একটুও কান্না করবেন না, মন খারাপ করবেন না। এখান থেকে বুঝতে পারবেন আসলে কখনো নিজেকে ভাগ্যবতী বলতে হয় না। আজকে ভাগ্যবতী বলাতে যেটা হয়ে গেল, আমার আর আমার স্বামীর বিয়ে হয়েছিল সেটা তো বললাম 8 বছর, 8 বছরে পড়ছে। তো বিয়ের 2 বছর পরেই আমার 2টা মেয়ে হয়। আলহামদুলিল্লাহ, মেয়ে দেখতেও মাশাআল্লাহ সুন্দর। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার ননদ, আমার দেবরকে নিয়ে আমার সংসার। পুরো সংসারে আমি হচ্ছে কর্ত্রী। আমি যেটা বলবো সেটাই হবে। আসলে তারা আমাকে অনেক পছন্দ করে। ইভেন আমার হাজব্যান্ড হচ্ছে সংসারের বড় ছেলে। যেহেতু সংসারের বড় ছেলে, সব দায়িত্ব কর্তব্য বড় ছেলে বড় বউয়ের প্রতি। কিন্তু এই যে সংসারের দায়িত্ব কর্তব্য বড় বউয়ের প্রতি থাকলে যেমন হয়, এই মায়ার বাঁধন, এই তো আমি কখনোই ছিন্ন করতে পারবো না, কোনো মুহূর্তেই না, কোনোভাবেই না, কোনো কিছুতেই না, কোনো কিছুর বিনিময়েই না। তো সংসার চলতেছিল মাশাআল্লাহ, ভালোই চলতেছিল। জানি না কার নজর পড়লো আমার সংসারের দিকে। ওই যে আমি নিজেকেই দোষী বলি। কারণ আমি কেন নিজেকে দোষী বলি, এই এই দোষের পিছনে প্রধান কারণ ছিল আমি কখনো পর্যন্ত আমার কি বলবো, এমন কোনো কাজ নেই, এমন কোনো কথা নেই, এমন কোনো কিছু নাই যে আমি আমার একটা পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করিনি। তার নামটা হয়তো বা বলবো না। সে আসলে অনলাইনে সেও ব্লগ করে কিনা বা সে আমার ভিডিও দেখে কিনা সেটাও আমি জানি না, আমি জানতেও চাই না। সেই মানুষটা আমার সব কিছু যায়নি, আমার সব কিছু শুনে সব থেকে আমার পিছন থেকে সে এভাবে ছুরিটা মারল।
আমি কল্পনাই করতে পারিনি মানুষ মানুষের সঙ্গে, হ্যাঁ মানুষ মানুষের সঙ্গে খারাপ কিছু করে, তার মানে যে এতটাই খারাপ করে এটা তো কল্পনাও করতে পারিনি, কল্পনার বাহিরে। আর সবথেকে বড় দোষ হচ্ছে আমার ওই যে অহংকার করেছিলাম, হয়তো বা ওইটাই আমার হয়েছে সবথেকে জীবনে বড় ভুল। সেটা কি জানেন, ওই যে বলেছিলাম না আমার হাজবেন্ড, আমি হচ্ছে সবথেকে পৃথিবীতে বড় ভাগ্যবতী, আমার মতন ভাগ্যবতী আর কেউ নেই। তো বেশি ভাগ্যবান তো এখন বুঝতেছি ভাগ্যর কি জ্বালা, ভাগ্যর কি পরিণতি, ভাগ্যর পরিণতি কি এখন বুঝতে পারতেছি। কত ধানে কত চাল, জীবন কীরকম চলতেছে আর কীরকম চলতেছে না। যাই হোক, তাকে সব কিছু বলাতে সে আমার সব কিছু শুনতো। তো তার নামটা বললাম না আমি, সে ছিল আমার বান্ধবী। আমার বান্ধবীকে সব কিছু বলতাম, আমার সমস্যা না সমস্যা, আমার সুখ আমার দুঃখ, আমার হাজব্যান্ড কী করে, আমার হাজব্যান্ড কী বলে, আমার হাজব্যান্ড কী না বলে, অল এভরিথিং সব কিছু। সব কিছু শুনে আমার হাজব্যান্ডের কী আছে, আমার হাজব্যান্ডের কী নাই, বা আমার হাজব্যান্ড কেয়ারফুলি। সমস্যা কোথায় জানেন, ওই যে আমার বান্ধবী তার স্বামী ছিল না, তার কোনো একটা কারণে প্রথম বিয়েটা ভেঙে যায়, সেই জন্য আর দ্বিতীয়বার সে বিয়ে করিনি। ভালো ছেলে পাই না তাই বিয়ে করিনি। তার একটা সন্তান আছে প্রথম ঘরে, তো সেই সন্তানকে নিয়ে সে একাই থাকে একটা বাসা ভাড়া নিয়ে। কিন্তু ওই যে আমার সঙ্গে তার যে গুড সম্পর্ক, ভালো সম্পর্ক আমার হাজব্যান্ডের সঙ্গে কী, এটা সে শুনে দেখে বুঝে আমার হাজব্যান্ডের প্রতি তার একটা আকর্ষণ হলো। সে চিন্তা করলো, মনে হয় উঠে পড়ে লাগলো কিভাবে আমার সংসারটাকে ধ্বংস করা যাবে। এটা তো আমার কখনো কল্পনা ছিল না, আমি বুঝতেও পারিনি যে আমার সঙ্গে এমন ঘটনা ঘটে যাবে। আমার নিজের বান্ধবী, আমার খুব কাছের, আমার একেবারে আপন আত্মারা, সে যে এরকম করবে ভাবতে আমার কষ্ট হয়। তাই ভুলেও কখনো নিজেকে, এটা আমি বলবো না, এটা হচ্ছে আমার ভাগ্যের দোষ। ওই যে আমি বলেছিলাম সৃষ্টিকর্তাকে যে আমার মতন ভাগ্যবতী মনে হয় পৃথিবীতে কেউ নাই। এই জন্য এটাই হয়েছে আমার সবথেকে বড় অহংকার। এই যে অহংকারের জন্য আজকে আমার এই পরিণতি। তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বান্ধবী তেমন একটা কথা বলতো না, টুকটাক আমার বান্ধবীর সঙ্গে সারাক্ষণ আমি ফোনে কথা বলতাম, আসতাম। একদিন আমার বান্ধবীর ছেলের দাওয়াত, দাওয়াত বলতে তার ছেলের একটা অনুষ্ঠান করছিল, তো তার বাসায় গেছিলাম দাওয়াতে। তো আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম, শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার দেবর, পুরো পরিবার, আর আমার বান্ধবী। বান্ধবীর বাবা মা দেশের বাড়ি থাকে, আমি আর আমার বান্ধবী একই শহরেই থাকি। আমার বাসা থেকে আমার বান্ধবীর বাসায় যাইতে প্রায় সামথিং আধা ঘন্টা লাগে। তো আমার বান্ধবী একটা চাকরি করে, আর আমি একজন গৃহিণী, এই আর কি। আমি কোনো চাকরি টাকরি করি না, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি, আমার সংসার নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু ওই যে বান্ধবী আমার বাসার এইখানে 1 ঘন্টা রাস্তা, এখানে চাকরি করে প্রায় 1 বছরের মতন, কিন্তু বেশি যাওয়া আসা হয়নি আমার স্বামীকে নিয়ে। কোনো একদিন হয়তো বা একবার গিয়েছিলাম, সেদিন হয়তো আমার বান্ধবীর সাথে ওইভাবে দেখা হয়েছিল, কিন্তু ওইভাবে কথা হয়নি। 1 মিনিটের জন্য আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে উনি চলে গেছিল, ওইভাবে বান্ধবীর সাথে এক নজর একবারই দেখা হয়েছিল। পরে যাই হোক, পরে বান্ধবীর সঙ্গে গল্প টল্প করে তো আমি আমার মতো করে বাসায় চলে আসি, আমার হাজব্যান্ডের জায়গায় চলে যায়, তার কাজেই চলে যায়। তো যাই হোক, সবসময় বান্ধবীর সঙ্গে এভাবে মিলামিশা কথাবার্তা বলতাম, আমার হাজব্যান্ড দেখতে শুনতো। পরে দাওয়াত দিল, আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে গেলাম দাওয়াতে। সেদিন আমার বান্ধবীকে দেখে আমার হাজব্যান্ড মানে হা হা করে তাকিয়েছিল। আহা আহা করে কেন বলার কারণ কি জানেন, হা করে তাকিয়েছিল এই কারণেই, মনে হইতেছিল, হা হা কেন বললাম, মনে হইতেছিল আমার হাজব্যান্ডের মুখের ভিতরে মাছি যাবে আর আসবে। আমি ভেবেছিলাম যে কিরে, কিসের জন্য এভাবে তাকিয়ে আছে। ওই যে আমার বান্ধবী এমন একটা ড্রেস পরছে, একটা শিফন শাড়ি পরছিল, সে দেখতে শুনতে মাশাল্লাহ খারাপ না, ভালোই। তো আর আসলে সেদিন যেটা সত্য কথা, এতটা সুন্দর লাগতেছিল ওকে, মনে হইতেছিল পুরো একটা পরী নেমে আসছে। আচ্ছা, এটা আমি মানে আমার হাজব্যান্ড ওইভাবে তাকাতে আমার একটু মনের ভিতরে কেমন খটকা লাগলো, কেমন জানি মনের ভিতরে স্নান করে উঠলো। পরে যাই হোক, আমি তাকে
আমি তাকে বললাম, কিরে, আমার হাজব্যান্ডকে ইঙ্গিত করে, গালের ভিতরে তো সব মাছি ঢুকে গেল, আজকে আর মাছি একটাও বাইরে থাকবে না। পরে সে একটু চমকে উঠল, উঠে সে দেখতেছি যে খুব আগ্রহ নিয়ে আমার বান্ধবীর সঙ্গে কথা বলতেছে। মানে তার ছেলের হচ্ছে যেহেতু একটা অনুষ্ঠান জন্মদিনের মতোই করছে, জন্মদিন বললেই চলে। জন্মদিনের মানে ডেটটা আগেই ছিল, কিন্তু সে হচ্ছে সেই ডেটেই করেনি, একটু হচ্ছে পরেই করছে। মানে যেদিন জন্মদিন সেদিন করেনি, তার কয়েকদিন পরে করছে। যাই হোক, ওইভাবে আর কি সময় পাইনি, তাই করেনি। তো সেহেতু ছোটো মানুষ, ওর ছেলের বয়স হচ্ছে 9 বছর। ওর ছেলে বলতেছে, আম্মু হচ্ছে কিছু একটা করো, কিছু একটা করো আন্টিকে নিয়ে। প্রত্যেক বছরই মানে বিশেষ করে আমার বাসার এখানে আসার পরে আমি আর ওর ছেলে বা আমার বাচ্চারা মিলেই করা হয়। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউ আসে না, শুধু আমি, আমার ছেলে, মানে আমার ছেলে বলতে বললাম যে আমার বান্ধবীর ছেলে, আমার ছেলেই বলে বলা হয়ে যায়। তো কেন বলি, আমার বান্ধবী বলে, শোন, আমি যদি কখনো না থাকি, তোর এই আন্টি হবে তোর মা, ঠিক আছে? তো আমি সেভাবেই জানি। ও মা, আচ্ছা যেটাই হোক, আমিও অনেক ভালোবাসি ছেলেটাকে, যেহেতু ওর বাবা নাই, বাবা থেকেও নাই, সে তো আমার খুব কষ্ট লাগে। তো যাই হোক, ও আমার ছেলের মতন, তো আমার মেয়েদেরকে নিয়ে আমি আর কি আসি। তো তারপর থেকে যেটা হলো জানেন না, এই বান্ধবী আমার হাজব্যান্ডকে আমার কাছ থেকে যেভাবে কেড়ে নিল, আমি সেটা মেনে নিতে পারলাম না। এখন আমার হাজব্যান্ড আমার বান্ধবীর প্রেমিক বলেন, অর্ধেক হাজব্যান্ড বলেন, পুরো হাজব্যান্ড বলে, সব কিছু। এখন তাদের সাথে এমন কিছু সম্পর্ক তৈরি হয়েছে, যেটা আমি না পারতেছি আমি কাউকে বলতে, না পারতেছি কাউকে বুঝাইতে, না পারতেছি আমি সংসার ছেড়ে চলে যেতে, কিছুই করতে পারতেছি না। শুধু সংসারে কাজ করতেছি, খাইতেছি, এই আর কি। হাজব্যান্ডের সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি আমার বান্ধবীকে বলেছি, তুই আমার যা চাস তাই দিব, তার বিনিময়ে তুই আমার হাজব্যান্ডকে দিয়ে দে। তো আমার বান্ধবী উল্টে বলে, আমি তোমার হাজব্যান্ডের কাছে আসিনি, তোমার হাজব্যান্ড আমার কাছে আসছে। তোমার হাজব্যান্ডকে পারলে তুমি আটকে রাখো, আমি তোমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে চাই না। সেই আমাকে ডিস্টার্ব করে। আমি যখন আমার চাকরিতে যাই, সে গেটের কাছে ওখানে দাঁড়িয়ে থাকে, ওখানে মানুষ দিয়ে বলে, আসো, তোমার সঙ্গে একটু কথা আছে। এভাবে সে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। তো আমি কী বলবো? আমি আমার হাজব্যান্ডকে কিছুই বলি না, তার সঙ্গে রাগারাগিও করি না। তাকে তার সঙ্গে আমি একই সঙ্গে হচ্ছে ঘুমাই না আপাতত, প্রায় আমরা এই 5 মাস যাবৎ। তো আমি বললাম কি না, তোর সাথে তো সব কিছুই তার হয়ে গেছে। তো বলতেছে, সে আমাকে এমন কিছু করতে বাধ্য করছে যেটার জন্য আমার আর কি কিছু আসলে করার ছিল না। তো আমি আমার বান্ধবীকে বললাম, তুই কী চাস? তুই চাস কি? তুই কি আমার হাজব্যান্ডকে নিয়ে সুখে থাকতে চাস? তাহলে ঠিক আছে, তুই থাক, আমার কোনো অসুবিধা নাই। তো আমার বান্ধবী পরিশেষে বলল, আচ্ছা না, তোর হাজব্যান্ডকে নিয়ে আমি সুখে থাকতে চাই না, তুই তোর হাজব্যান্ডকে নিয়ে ভালো থাক, তাতে অসুবিধা নাই আমার, আমি এখান থেকে চলে যাব। তো আমার বান্ধবী এক প্রকারে রাজিই হলো, কিন্তু ওই যে আমার হাজব্যান্ড বলতেছে, না, কখনোই সম্ভব না, মানুষের থাকে না, দুই বান্ধবী বউ হয়ে সে ওইখানে থাকবে, তুমি এখানে থাকবে, তোমার তো কোনো অসুবিধা নাই। তো আমি বললাম কি, এটা কোনো কথা? এটা তুমি কোনো কথা বললা? ও আমার বান্ধবী, তুমি এখানে, তোমারও বউ হবে, আবার আমিও হব, এটা কখনো মেনে নিতে পারবো না, এটা সম্ভব না। তো পরিশেষে আমার হাজব্যান্ড বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে হচ্ছে তুমি কি চাও? তো আমি বললাম কি না, তুমি যদি আমাকে চাও আমাকে নিয়ে থাকো, আর যদি চাও ওকে নিয়ে থাকতে, তাহলে যে কোনো একজনকে নিয়ে থাকবা। পরে সে ডিসাইড করলো যে না, ঠিক আছে, আমি একটা ভুল করেছিলাম, তো একটা আবেগের মোহে একটা জিনিস করে ফেলছিলাম, তো তুমি মানে মাফ করে দাও, তোমার বান্ধবী তোমার বান্ধবীর মতো থাক, আমি, আমার জীবনটাই, আগের জীবনটাই ভালো ছিল। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, ওই যে বেশি ভাগ্যবান বলবেন না, ভাগ্যবান বললে এই অবস্থা। বিশেষ করে স্বামীকে নিয়ে তো কখনোই দাম্ভিকতা দেখাবেন না, অহংকার করবেন না, কারণ পুরুষ মানুষ, সব পুরুষ মানুষ না, অনেক পুরুষ মানুষ আছে যারা এরকম। তো আসলে তার সঙ্গে এখনো পর্যন্ত সংসার করতেছি, আছি, কিন্তু সে যে কাজটা করে গেছে, যেটা করে গেছে, সেটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আসলে ভুলে থাকা সম্ভব না। আর একটা জিনিস শিক্ষা পেলাম জীবনে,
সব কিছু, বিশেষ করে স্বামী স্ত্রীর গোপন কথা, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক সবার সঙ্গে শেয়ার করতে নেই, তাহলে অনেক সময় সম্পর্কটা এইরকম আমার মতন হয়ে যাবে। আজকে আপনাদের সঙ্গে যে গল্পটা আমি শেয়ার করলাম, এই গল্পটা আমার এক পরিচিত বোনের গল্প। এরকম অহরহর বাস্তব জীবনের মানুষের গল্প আছে, যারা নীরবে নিভৃতে চোখের পানি ফেলে আর অসহায়ের মতন সংসার করে, কারণ তার কোনো জায়গা থাকে না, কথা বলার উপায় থাকে না, কোথায় যাবে, কার কাছে বলবে, তাই নীরবে সব কিছু একা সহ্য করে সংসার করতে হয়।